আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা জম্মুর কাঠুয়া বলে একটা জায়গা আছে, সেখানকার ঘটনা। তো সেখানে একটা বকরবাল বলে একটা সমুদায় আছে, যাযাবর জাতি, মানে সব সময় একই জায়গায় স্থিরভাবে স্থায়ী বসবাস তারা করে না। ওয়েদার চেঞ্জ হলে যেখানে তাদের সুবিধা মতো ওয়েদার সেখানে গিয়ে তারা থাকে। কাঁচা বাড়িতে থাকে, কখনো তাঁবু টাঙিয়ে থাকে, ছাগল ঘোড়া ইত্যাদি কেনা বেচা করে, তাদেরকে চড়িয়ে বেড়ায়, তাদের দুধ বিক্রি করে, এইগুলোই তাদের কাজ। তো সেই কাঠুয়া এলাকাতে একটা মন্দির ছিল, দেবস্থান মন্দির। তো সেখানে সেই মন্দিরের কাছাকাছি একটা এলাকায় এসে তারা কিন্তু ওই রকম তাঁবু গেড়ে মাঝে মাঝেই থাকতো। সেখানে মন্দিরের আশেপাশের যে লোকজনেরা তারা মোটেই চাইছিল না যে এই যাযাবর যে বকরবাল যে সম্প্রদায়ের লোকজনরা আছে তারা ওখানে এসে থাকুক। যারা স্থায়ী বাসিন্দা তারা মনে করছিল যে ওই প্রজাতিরা যখন ওখানে এসে থাকতে শুরু করে তো আশেপাশের পরিবেশটা ভালো লাগে না, বা তারা এলে অনেক সময় তাদের যে ছাগল ঘোড়া এরা জমি ফসল নষ্ট করে, আশেপাশের পরিবেশ নষ্ট করে। তো দুই দলের মধ্যে একটা ঝগড়াঝাটি হচ্ছিল। আর তারা যেহেতু যাযাবর প্রজাতির মানুষজন, তারা এখানে আসতো, খুব বেশি দিন থাকতো না, আসতো আবার চলে যেত, কিন্তু বারবার সেই জায়গাটাতেই এসে তারা থাকতো বছরের কিছু মাস। দেবস্থান যে মন্দির, যার থেকে কিছুটা দূরে এই বকরবাল সম্প্রদায়ের লোকজনরা থাকতো, তো সেই দেবস্থান মন্দিরের একজন পূজারী ছিলেন। কিন্তু তিনি যখন কর্মজীবনে ছিলেন তখন তিনি কাঠুয়ার রেভিনিউ অফিসার ছিলেন, একজন স্টেট গভর্নমেন্টের ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসার। তো সেখান থেকে রিটায়ার করার পরে তিনি ওই মন্দিরের পূজারীর কাজ করতেন। তিনি মনে মনে একটা প্ল্যানিং করেন যে ওই যে বকরবাল সমুদায়ের লোকজনেরা, তাদের কোনো একজনকে যদি মেরে ফেলা যায় বা তাদের কিছু একটা ক্ষতি করা যায়, তাহলে হয়তো তারা এই যে বছর বছর মাঝে মাঝে এসে এখানে তাঁবু গেড়ে থাকতে শুরু করছে, তারা আর এখানে আসবে না। তো তিনি ওই যাযাবরদের একটা বাচ্চা, তার নাম ছিল আসিফা, আর বয়স ছিল 8 বছর। তো তিনি প্রায় সেই মেয়েটাকে ছাগল চড়াতে যেতে দেখতেন। তো তাকে দেখে বেশ কয়েকবার দেখার পর তার মনে হয় যে এই আসিফাকেই যদি ধরে নিয়ে যাওয়া হয় বা এই আসিফাকেই যদি মেরে ফেলা হয়, তাহলে হয়তো এই সমুদায়, এই যাযাবর সমুদায় আর আসবে না। সেই প্ল্যানিংটা তিনি নিজের ভাইপো, তার নাম ছিল প্রবেশ কুমার, তাকে নিজের পুরো প্ল্যানিংটা বললেন। ভাইপো রাজি হয়ে গেল। আর ওই এলাকারই স্থায়ী বাসিন্দা আর একজন ছিল, সে পুলিশের এসপিও, একজন অফিসার, তার নাম ছিল দীপক খাজুরিয়া। তাকেও কিন্তু পুরো ব্যাপারটা বলা হয়। খাজুরিয়াও ওখানকার বাসিন্দা, পুলিশ হলেও সে কিন্তু এই কাজে সঙ্গ দেবে বলেই বলে। দেবস্থান মন্দিরের যে পূজারী, তার নাম ছিল সাজিরাম, বয়স ছিল 60-এর উপরে। যাযাবর সমুদায়ের যে মেয়ে আসিফা, তাকে ধরে আনা হয়। ধরে আনার পরে ওই মন্দিরের একটা নিচের রুমে তাকে বন্ধ করে রাখা হয়। ক্লোনাজেপাম নামের একটা অজ্ঞান করার ওষুধ, যেটাতে মানুষ কিছুক্ষণ অজ্ঞান হয়ে যায়, সেটা তাকে দেওয়া হয়। দেওয়ার পরে সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান অবস্থায় তাকে রেপ করে মন্দিরের পূজারী সাজিরামের ভাইপো প্রবেশ কুমার প্রথমে। তারপরে রেপ করে সাজিরাম, তারপরে রেপ করে যে পুলিশ দীপক খাজুরিয়া, পুলিশ অফিসার, সে। আর ভাইপো প্রবেশ কুমার সাজিরামের ছেলে, যে মেরঠে পড়াশোনা করত, তাকে খবর দেয় যে তোমার যদি রেপ করার ইচ্ছা থাকে তো তুমি চলে এসো। তো সাজিরামের ছেলে বিশাল, সেও চলে আসে 2 দিনের জন্য। এসে সেও রেপ করে। 10 তারিখে হারিয়ে গেছিল বাচ্চাটা। 11 তারিখ আর 10 তারিখ বাড়ির লোকজন খোঁজাখুঁজি করে। 12 তারিখে হীরানগর কাছাকাছি যে পুলিশ স্টেশন, সেখানে গিয়ে মিসিং ডায়েরি করে। পুলিশ খুঁজছিল, কিন্তু আসিফাকে খুঁজে পাচ্ছিল না। আসিফার মা বাবা, আসিফার আশেপাশের লোকজন সবাই আসিফাকে খোঁজার চেষ্টা করছিল।
আর পুলিশ স্টেশনে যাদের উপরে দায়িত্বটা ছিল আসিফাকে খোঁজার, তার নাম ছিল সুরেন্দ্র কুমার, এসপিও, সাব ইন্সপেক্টর আনন্দ দত্তা আর কনস্টেবল তিলক রাজ। তারা বাচ্চাটাকে খুঁজছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। 7 দিন কেটে যায়, এসে যায় 16 জানুয়ারি। পুলিশ বাচ্চাটাকে খুঁজে বের করতে পারেনি। বাচ্চাটা একদম খাওয়া দাওয়াও করেনি, সারাক্ষণ সে ওইভাবেই বন্ধ অবস্থায় পড়ে আছে। বারবার তাকে রেপ করা হয়। ওই 3 জন যখন ইচ্ছা তাকে রেপ করে, একাধিকবার তাকে রেপ করা হয়। ওই 3 জন কিন্তু এবার বুঝতে পারে যে মেয়েটা আর বাঁচবে না, অবস্থা খুব খারাপ। তখন তারা ঠিক করে যে মেয়েটাকে একটা, সেখানে নদী আছে, খুব জোর জলের স্রোত যায়, সেখানে তাকে ফেলে দেবে। কিন্তু ফেলতে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ির ব্যবস্থা তারা করছিল, বিশ্বস্ত একটা মানুষের গাড়ি, সেই গাড়িটা কোনোভাবে পাওয়া যায়নি। তখন তারা ঠিক করে যে আর দরকার নেই নদীতে ফেলতে যাওয়ার, আশেপাশের জঙ্গলে ফেলে দেওয়া হবে। তো জঙ্গলে ফেলে দেবে, একদম ঠিক করে ফেলে। তারপরেও তাদের মনে হয় যে শেষবারের মতো আর একবার রেপ করা উচিত, সেই জন্য সেই একইভাবে তারা রেপ করে। এমনকি পুলিশকে যখন খবরটা দেওয়া হয়, মানে দীপক খাজোরিয়াকে, সে বলে না এক্ষুনি মেরে ফেলো না, আমি আসছি, আমিও লাস্ট টাইম একবার রেপ করব, তারপরে তাকে মেরে ফেলা হবে। সে আসে, সেও রেপ করে। করার পরে কিন্তু মেয়েটার মাথায় পাথরের আঘাত করে 2 বার, তারপরে গলায় চাপ দিয়ে তাকে মেরে ফেলা হয়। মেয়েটা মারা যায়। তারপরে যাতে মেয়েটার বডিটা দেখলে মনে হয় যে জঙ্গলের পশুরা হয়তো এরকম করেছে বলে তার পিঠের কোমরের কাছের হাড় সেটাকেও ভেঙে ফেলা হয়। এমনকি প্রমাণ লোপাট করার জন্য আসিফার পরনে যে জামাটা ছিল সেটাকেও কেচে ফেলা হয়, তারপরে আবার তাকে পরিয়ে দেওয়া হয়। তারপরে সেটাকে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয় জঙ্গলের মধ্যে। 17 তারিখ জানুয়ারি মাসে সেটাকে পাওয়া যায়। পাওয়া যাওয়ার পরে পুলিশ সেটাকে পায়, পুলিশকে জানানো হয়। পুলিশ তারপরে মা বাবা যখন কেস করতে যায়, ব্যাপারটাতে অন্য রাজনীতিক রং লাগানো হয়। ব্যাপারটা এসে যায়, যেটা হয় আমাদের দেশে, হিন্দু মুসলিমের ব্যাপার হয়ে যায়। কারণ পূজারি আর বাচ্চাটা ছিল একটা মুসলিম বাচ্চা। তো যাই হোক, চারিদিকে বিরোধ শুরু হয়ে যায়। জম্মু আর কাশ্মীর যেন দুটো আলাদা হয়ে যায়। কাশ্মীরের লোকরা বলছিল মুসলিম বাচ্চার ওপর অত্যাচার হয়েছে, জম্মুতে বলছিল যে মুসলিম লোকেরা হিন্দু একটা ধার্মিক পূজারীর উপরে এইরকম উল্টোপাল্টা একটা মিথ্যা একটা কেস সাজিয়েছে। এই জন্য জানুয়ারিতে ঘটনাটা ঘটেছিল, কিন্তু চার্জশিট হতে হতে 10 এপ্রিল পর্যন্ত টাইম কেটে যায়। এত বিরোধ হয় যে কেসটাই করা যায়নি। যাই হোক, পোস্টমর্টম রিপোর্ট, তারপরে বিভিন্ন রকম প্রক্রিয়ার পরে বোঝা যায় যে সমস্ত ঘটনাগুলো সত্যি। বা 3 জনকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, তারপরেও তারা যে বয়ান দিয়েছিল তাতেও বোঝা যায় যে ঘটনাগুলো একদম ঠিক। তারপরে ওই যে আগে 3 জন পুলিশের নাম দিলাম, তাদের নামটাও আসে কেসের সময়, কারণ তারাও মোট 3 লাখ টাকা ঘুষ নিয়েছিল যে এই ব্যাপারটাকে যাতে একটা মার্ডার বা একটা গ্যাং রেপের ব্যাপার না মনে হয়, সেই জন্য তারা ঘুষ নিয়েছিল। সেই জন্য কেস যখন হয় তখন তাদেরও নাম আসে। তো এখানকার যে আদালত, মানে জম্মুতে, সেখানে ঠিকমতো শুনানি হচ্ছিল না, বা ওই বললাম রাজনীতি ঢুকে গেছিল ব্যাপারটার মধ্যে, তো হচ্ছিল না। তখন পাঞ্জাবের পাঠানকোটে ব্যাপারটাকে ট্রান্সফার করা হয়। 2018 জানুয়ারিতে ঘটনাটা ঘটেছিল। 2018 11 এপ্রিল কিন্তু চার্জশিটটা দাখিল করা হয় বা একটা কেস শুরু হয় পাঠানকোটের কোর্টে। এদিকে এই ব্যাপারটাতে ইন্টারন্যাশনাল মিডিয়া যে, তারাও কিন্তু ভীষণভাবে ইন্টারেস্ট নিচ্ছিল। ইউনাইটেড নেশন থেকেও এই ঘটনাটা যাতে তাড়াতাড়ি কিছু করা হয় সেই ব্যাপারে চাপ দেওয়া হয়েছিল। 17 মে 2019-এ লোয়ার কোর্ট থেকে ওই যে 3 জন যারা রেপ করেছিল তাদেরকে আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। আর বাকি 3 জন যে পুলিশ ছিল, তার মধ্যে যে অফিসার তার 5 বছর, আর বাকি কনস্টেবল আর সাব ইন্সপেক্টর তাদের 2 জনের 3 বছরের জেল দেওয়া হয়েছে। এটা কিন্তু লোয়ার কোর্টে। তারপরে এখন ব্যাপারটা আছে হাইকোর্টে। হাইকোর্টের পরে হয়তো যাবে সুপ্রিম কোর্টে। আর যে বিশাল যে সাজিরাম বা পুরোহিতের যে ছেলে,
তার উপরেও কেস ছিল, কিন্তু সেটা প্রমাণ করা যায়নি। কারণ ওই 7 দিন আসিফা ছিল বন্ধ অবস্থায়। 7 দিনের মধ্যে কোনো একদিন ওই ছেলেটা এসে তার সাথে রেপ করেছিল, তারপরে আবার সে নিজের যে পড়ার জায়গা সেখানে চলে গেছিল। তো তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিশেষ করে মেরাঠের তার যে বন্ধু বান্ধবরা তারা বলেছিল যে না, সে কোথাও যায়নি, সে মেরাঠেই ছিল। সেই জন্য প্রমাণের অভাবে তাকে কোনো শাস্তি দেওয়া হয়নি, তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়েছিল। এটাই হলো 8 বছর বয়সী আসিফার গ্যাং রেপের ঘটনা। ছোট্ট মেয়ে আসিফার এই ঘটনাটা শোনাবার পরে একটাই কথা বলতে চাই, যে ভিকটিম যে জাতেরই মানুষ হোক, তার উপর যখন অত্যাচার হয়, যারা অত্যাচার করছে কখনোই তাদের জাত ধর্ম এগুলো দেখা উচিত না। যারা অপরাধ করছে সে শুধুই অপরাধী, বিকৃত মস্তিষ্কের মানুষ। সে কখনো হিন্দু বা মুসলিম বা পূজারি বা মৌলানা হয় না। যে দোষ করছে সে দোষী, আর যার ওপর দোষ হচ্ছে তারও জাত কখনো দেখা উচিত না। কারণ সে একজন মানুষ। মানুষের ওপর যারা এই ধরনের অত্যাচার করতে পারে তারা কিন্তু যে ধর্মের লোক হোক, তারা কিন্তু মানুষ হতে পারে না। আর প্রত্যেকটা অমানুষের কঠিন শাস্তি হওয়া খুব দরকার, তবেই হয়তো সমাজটা একটু বেঁচে থাকার যোগ্য হবে।